আপনি শুনছেন ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি, যা প্রতি শনিবার রাত 10টায় ভূতের বাড়ি ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হয়। ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বছরের প্রথম এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তামিম জারিফ। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত 33টি এপিসোড সুন্দরভাবে পার করে এসেছি আলহামদুলিল্লাহ। আশা করি এই এপিসোডও আপনার অনেক ভালো লাগবে। এই এপিসোডে আমাদের ফারুক ভাইয়ের ঘটনা রয়েছে। আমরা নিশ্চয়ই জানি ফারুক ভাই অনেক চমৎকার করে ঘটনাগুলো গুছিয়ে লেখেন। আমরা সেই ঘটনায় যাব, তার আগে বলে নিচ্ছি আপনার কাছে থাকা ঘটনাগুলো আপনি কিভাবে শেয়ার করবেন। আপনার ঘটনা ভূতের বাড়িতে শেয়ার করতে আমাকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhuterbari10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com। এখানে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে আপনি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন এবং সবাইকে ভয় পাওয়ার সুযোগ করে দেবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, যেটি ফারুক ভাইয়ের ঘটনা। আশা করি এই ঘটনা আপনার অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ফারুক ভাইয়ের ঘটনায় চলে যাই। অনেকদিন পর প্রিয় তামিম জারিফ ভাইয়ের অনুরোধে ফিরে আসলাম। গল্পটা এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ভয়ঙ্কর ঘটনা। কথা না বাড়িয়ে চলে আসি মূল ঘটনায়। বন্ধুর ভাষায় গল্পটা বলছি। আমি যখন কুমিল্লা পলিটেকনিকের ছাত্র, ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গিয়েছিল কিছুদিন পরেই। আমার একটা বন্ধুর মাধ্যমে একটা লজিং ঠিক করে ফেললাম। ইনস্টিটিউট থেকে 2 মাইল দূরেই লজিং বাড়ি, একদম সবুজ শ্যামল গ্রাম, কিন্তু রাত হলেই ভয়ঙ্কর অন্ধকার। লজিং বাড়িটা বেশ বড়। আমাকে যে বাসায় থাকার ব্যবস্থা করা হলো ওইটা একদম মেঠো রাস্তার পাশেই, মূল বাড়ি থেকে কিছুটা দূরে। কখনো একা থাকার অভ্যেস নেই আমার। কি করব, পরিবারের কথা ভেবে নিজের পড়ালেখার দায়ে পড়ে আমাকে থাকতেই হতো লজিং। সেজন্য মেনে নিলাম। ভাবলাম যা হবার হবে। প্রথম কয়েকদিন আমার ছাত্র সাইদ আমার সাথে রাতে ঘুমালো। একদিন মজা করে ভূতের গল্প শোনালাম। যেই শোনা শেষ, ও আর থাকবে না আমার সাথে। ওই দিন রাতেই ও চলে গেল ওদের বড় বাড়িতে। আমি একা পড়ে রইলাম মেঠো পথের পাশে ছোট ঘরে। বেশ ভয়ে ভয়ে সে রাতটা কাটিয়ে দিলাম। সকালে ছাত্রটাকে থাকার জন্য অনেক বোঝালাম, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এরপর থেকে আমি একাই ওই ঘরে ঘুমাতে লাগলাম। 2 দিন পরের রাত, সাইদকে পড়ানো শেষ করে রাতের খাবার দিতে বললাম। খাওয়া দাওয়া শেষ করে প্লেট নিয়ে চলে গেল সাইদ। আমি একা হয়ে গেলাম। যা হোক, বিছানা গুছিয়ে মশারি টানিয়ে নিলাম। 1 গ্লাস পানি রাখলাম টেবিলের ওপর। সব কিছু শেষ হয়ে গেল। বাইরে বের হলাম প্রাকৃতিক কাজের জন্য। ঘন কালো ছায়া পড়েছে উঠানের ওপর। মায়াবী চাঁদের আলো পাতার ফাঁকে এসে পড়ল উঠানের এক কোণায়। একরকম পিনপতন নীরবতা চারপাশে। কোথাও যেন কেউ নেই। আমি একা, একদম একা। প্রাকৃতিক কাজ শেষ করার পর এবার ঘরে ফেরার পালা। হেঁটে চলেছি ধীরে সুস্থে, কিন্তু হঠাৎ কলিজা মোচড় করার মতো বিকট হইচই শোনা গেল। মনে হলো দুদল গ্রামবাসী যুদ্ধ বাঁধিয়েছে। ঘটনার আকস্মিকতায় আমি হাঁটার গতি ক্রমশ বাড়িয়ে দিলাম। ওই তো কাছেই আমার থাকার ঘরটা, কিন্তু না, মনে হলো ঘরটা যেন আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাচ্ছে, অনেক অনেক দূরে। মনের ভয় আরো বেড়ে গেল ইতিমধ্যে। হ্যাঁ, একদম কাছের ঘরটা কিভাবে এত দূরে সরে গেল বুঝতেই পারলাম না। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। হেঁটে যাচ্ছি আরো দ্রুত সামনে। পথ যেন ফুরায় না এক বিন্দু। পিঠের পিছনে ঠান্ডা শিরশিরানি টের পেলাম। কিছু দূর এগিয়ে গেলাম, সেই বিকট হইচয়ের শব্দ আবারও শুনতে পেলাম। রাস্তার পাশে বিশাল বাঁশঝাড় দমকা বাতাসে একদম নড়ে উঠল। মনে হচ্ছে ঝড় শুরু হয়েছে। আবার হেঁটে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার পা দুটো যেন কেউ মাটি থেকে আটকে রাখতে চাচ্ছে। খুব কষ্টে পা টেনে টেনে হাঁটছিলাম। ভয়ে কলিজা শুকিয়ে গেছে আমার। আমি আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম বারবার। হঠাৎ শরীরের শক্তি ফিরে পেলাম। শরীর ঝাঁকালাম। দৌড়ে ঘরের সামনে এসে মুখ থুবড়ে পড়লাম। দরজার পাল্লার সাথে মাথায় আঘাত পেলাম। কোনো খেয়ালই নেই সেদিকে। এক ঝাটকার দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম।
দরজা আটকে বিছানায় বসে দম ছাড়লাম। এতক্ষণ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ভয়ঙ্কর ব্যাপারটা মনে গেঁথে আছে এখনো। বুঝতে পারলাম না কি করব। লাইট অন করে কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম যেন আসছেই না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ব্যাপারটা মনে নাড়া দিতে লাগলো। এভাবে 7-5 ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল। দরফর করে বিছানায় উঠে বসলাম। শব্দের উৎসটা কোথায় তা জানার চেষ্টা করলাম। বুঝে নিলাম পাশের বড় পুকুরটাতে কি যেন ঝাঁপ দিয়েছে। তবে এত রাতে কে ঝাঁপ দিবে ওই পুকুরে? এখন ভয়টা আবারও চেপে ধরলো আমাকে। ঘরের উপর সিলিং থেকে বড় একটা মাকড়সা এসে মশারির উপরে পড়ল। কি ঘটছে এইসব? আমি কিছুই বুঝতে পারলাম না। ঘরের পাশের মেঠো রাস্তার পাশে ছিল কবরস্থান। মনে হতে লাগলো সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ভয় কাকে বলে বুঝতে পারলাম। আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। ভয় নিয়ে ঘুমাতে যাওয়ার বৃথা চেষ্টা করলাম আবার কিছুক্ষণ। ভয় নিয়ে ঘুমাতে যাওয়ার বৃথা চেষ্টা করলাম আরও কিছুক্ষণ। ভয়কে আরও বাড়ানোর জন্য, বিপদকে আরও ভয়ঙ্কর করার জন্য কারেন্ট চলে গেল। নিকশ কালো অন্ধকারে থরথর করতে লাগলাম। সাইদদের বড় বাড়িটা কিছুটা দূরেই বলা চলে। এই মধ্যরাতে কিভাবে সম্ভব ওনাদেরকে ডেকে দেই? বাধ্য হয়ে আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকতে হলো। জানি না এভাবে কতক্ষণ, কতকাল ছিলাম নিথর, বোবা বা সেন্সলেস হয়ে। খুবই ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম হঠাৎ। আস্তে আস্তে আওয়াজটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে এখন। আলহামদুলিল্লাহ, ফজরের আজান শুনতে পেলাম। এক লাফে কলিজাটা গলা থেকে বুকে নেমে গেল। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বাইরে বের হলাম সাহস নিয়ে। অজু করে ফজরের নামাজ আদায় করে নিলাম। সকাল হতে সাইদ আসলো পড়ার জন্য। সাইদের বাবাকে ডেকে এনে সব কিছু জানালাম। উনি অভয় দিলেন এবং বললেন, এখন থেকে সাইদ আপনার সাথে রাতে থাকবে। আমি ধন্যবাদ জানালাম সাইদের বাবাকে। এরপর প্রায় 1 বছর থেকেছিলাম ওনাদের বাড়িতে। পরবর্তীতে আর কোনো সমস্যায় পড়তে হয়নি আমার। এতটুকু বলে বন্ধু তার জীবনে ঘটে যাওয়া সেই রাতের ভয়ঙ্কর ঘটনা শেষ করলো। এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবারও কোনো একদিন কোনো সত্য ঘটনা নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। দাউদকান্দি, কুমিল্লা থেকে ফারুক আহমেদ। ধন্যবাদ ফারুক ভাইকে। তিনি অনেক সুন্দর করে তার ঘটনাটি প্রেজেন্টেশন করেছেন। আশা করি তার আরও অনেক ঘটনা আমরা ভূতের বাড়িতে শোনাতে পারবো। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। আমরা পড়বো যে কে কত বেশি শেয়ার করছে, কারণ শেয়ার ছাড়া আপনাদের আশেপাশের মানুষজন ভূতের বাড়ি ব্যাপারে জানতে পারবে না। তাই এই দায়িত্বটা আপনার। সবাইকে জানিয়ে দিবেন যে প্রতি শনিবার রাত 10টায় ভৌতিক ঘটনার শো ভূতের বাড়ি তাদের ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে। আপনার বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার কাছে কোনো ঘটনা থাকলে তা অবশ্যই ভূতের বাড়িতে লিখে অথবা রেকর্ড করে জানাবেন। আমি এখন পড়তে চাই আমাদের ফেসবুক পেজ থেকে কারা কারা সংযুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি জাহিদ হুসাইন আছেন আমাদের সাথে আছেন হাসিবুল রহমান, গান গুনগুন, সামিউর রহমান আমাদের সাথে আছেন, দুবাই থেকে দিলীপ নাথ, ঢাকা থেকে ডিমচিম খান আমাদের সাথে আছেন, এমডি মুস্তাকিম আহমেদ জিম আমাদের সাথে আছেন, রাজশাহী থেকে সুমন চৌধুরী, পাবনা থেকে শাফিন আমাদের সাথে আছেন, লামিয়া জাহান তৃষা আমাদের সাথে আছেন, নাটোর থেকে শ্রাবণ হোসেন আমাদের সাথে আরও আছেন, বিএম খালিদ হাসান খুলনা থেকে আমাদের সাথে আছেন, নাজমা আমাদের সাথে আছেন, এমডি হাসান, এমডি জুলিয়াস আমাদের সাথে আছেন, আসিফ, আবু হানিফ আমাদের সাথে আরও আছেন রোমিও জুলিয়েট আমাদের সাথে আছেন, অদ্ভুত বালক আমাদের সাথে আছেন, তানভীর রোমান আমাদের সাথে আরও আছেন, নাসির মিয়া আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন, ফারহান আহমেদ আমাদের সাথে আরও আছেন, রাকিব আমাদের সাথে আছেন, রিয়াদ হুসাইন আমাদের সাথে আছেন, সুমন আমাদের সাথে আছেন, তৌফিক অমর সজীবের ঘটনা আমরা আমাদের এই এপিসোডে শুনতে পাবো। আমাদের সাথে আছেন আজিজ হাকিম, আমাদের সাথে আছেন এডি জামান, শামীম আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও আছেন প্রিন্স আওলা সহ অনেকে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন জাহিদুল ইসলাম লিপু, রাজশাহী থেকে। চলুন কথা না বাড়িয়ে তার ঘটনায় চলে যাই। ঘটনাটি পাঠিয়েছেন জাহিদুল ইসলাম লিপু। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবে পড়ার চেষ্টা করছি। আমি রনক। ঢাকায় আসার পর গ্রামের বান্ধবীদের সাথে চিঠি দিয়ে যোগাযোগ করতাম। অনেক আগের ঘটনা বলছি।
চিঠি পাঠাতাম আমার এক বন্ধুর ঠিকানায়। উনি সব চিঠি ঠিকানা মতো পৌঁছে দিত। তখন আমাদের এলাকায় ভালো মোবাইল নেটওয়ার্ক পাওয়া যেত না, 2-1 জনের কাছেই মাত্র মোবাইল ছিল। একবার আমার বন্ধুর কাছে চিঠি পাঠালাম। বন্ধু পরে বলে সে নাকি ঢাকায়। আমি তার কথা শুনে অবাক হই। কি ব্যাপার, তুমি ঢাকায়? আমি তো তোমাকে চিঠি পাঠিয়েছি, সে চিঠিগুলো তোমাকে পৌঁছে দিতে হবে। তার কথা শুনে আমি ভয় পাই। তারপরে আমি ঠিক করি আমি আমার গ্রামে যাব। সিদ্ধান্ত নিলাম রাতেই যেতে হবে আমাকে। মহাখালী থেকে ময়মনসিংহের বাস পেলাম আমি। ময়মনসিংহ যেতে প্রায় রাত 1টা বেজে গেল। হালুয়াঘাটের কোনো বাস না পেয়ে অন্য একটা ট্রাকে উঠে পড়লাম আমি। যখন নাগলা নামক একটি স্থানে নামি তখন রাত প্রায় 2টা। কোনো রিক্সা নেই সেই জায়গাটিতে। একটা দোকান খোলা পেয়ে আমি কিছু সিগারেট নিয়ে নিলাম। ওইখান থেকে আমার বাসা প্রায় 15 কিলোমিটার। 15 কিলোমিটারের মধ্যেই 5 কিলোমিটার পাকা রাস্তা এবং বাকি 10 কিলোমিটারই কাঁচা রাস্তা। হঠাৎ একটা রিক্সা পেয়ে একটু খুশি হলাম। রিক্সাওয়ালাকে বললাম, এই ঠিকানায় যাবেন? তিনি বলল যে পাকা রাস্তাটুকু যেতে পারি, কিন্তু কাঁচা রাস্তা আমার যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, সে পাকা রাস্তা পর্যন্ত পৌঁছে দিল আমাকে। কাঁচা রাস্তায় নেমে আমি প্যান্ট গুটিয়ে নিলাম এবং রিক্সাওয়ালাকে 10 টাকা ভাড়া দিয়ে দিলাম। মাঝে মাঝে চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ছে। তখন চারদিকে অন্ধকার হয়ে যায়, মনে হচ্ছে এই চাঁদটা আসছে আবার যাচ্ছে। ঠিক এমন হঠাৎ পাশে একটা ধানক্ষেত থেকে ব্যাঙ করুণ সুরে ডাকছে। বুঝতে পারলাম কোনো সাপে ধরেছে হয়তোবা। আমি হেঁটেই চলেছি, আমাকে যে সকালে বাসায় পৌঁছাতেই হবে। মাঝে মাঝে সিগারেট খাচ্ছি। সিগারেট খাওয়ার উদ্দেশ্য হলো আগুনটা আমার সাথে রাখা। দূর থেকে 2টি শিয়াল দেখতে পেলাম। আমাকে দেখে যেন অবাক হলো। কাছে যেতেই দৌড়ে পাশের ধান খেতে মিলিয়ে গেল। আমি একটু ভয় পেলাম। আমাদের ইউনিয়নে ঢুকে পড়লাম আমি। মাত্র 4.5 কিলোমিটার। আকাশের চাঁদটা মাঝে মাঝেই উকি দিচ্ছে আবার হারিয়ে যাচ্ছে, যেন আমার সাথে লুকোচুরি খেলছে। যাই হোক, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পাশে একটা ব্রিজ ছিল, সে ব্রিজে আমি উঠলাম। হাতে সিগারেটটা কেবলমাত্র শেষ হলো। আমি ব্রিজের উপরে দাঁড়ানো, হঠাৎ দেখি ব্রিজের নিচে একটা মেয়ের আওয়াজ। আমি তো অবাক, ভাবলাম নিশ্চয়ই কেউ ওখানে আছে। তখনই মনে পড়লো এখন না বর্ষাকাল, ব্রিজের নিচে তো পানি, কারো তো থাকার কথা না। তখন আমি একটু ভয় পেলাম। সাথে সাথে কি যেন পায়ের তলা থেকে সোজা মাথায় উঠে গেল। চিনচিন করে মাথাটা ব্যথা করতে শুরু করলো। আমি তখন খুবই ভয় পেয়ে গেলাম। আমি ব্রিজ থেকে নেমে সোজা হাঁটা শুরু করলাম। হঠাৎ কেউ যেন বলে উঠলো, দাঁড়াও। পিছনে তাকিয়ে দেখি ঠিক ব্রিজের মাঝখানে একটা সাদা শাড়ি পরা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। আমাকে চিনতে পারছো না তুমি? চমকে উঠলাম, দেখি অপর্ণা। ভালো করে তাকালাম, কিন্তু এখন আর অপর্ণার মতো মনে হচ্ছে না। অপর্ণার কথা খুব মনে পড়ে গেল। আমি বললাম, না, আপনাকে চিনতে পারছি না, কে আপনি? সে বলল, আমাকে নিয়ে যাও তুমি। আমি বললাম, কোথায় নিয়ে যাব আপনাকে? ভয়ঙ্কর ভাবে সে চিৎকার করে উঠল, যেন কানের পর্দা ছিঁড়ে যাবে। আমি দৌড় দিলাম, কার যেন বেড়েই চলছে। পানিতে ঝাঁপ দেওয়ার একটা শব্দ শুনতে পেলাম। কিছুক্ষণ পরে আমি পিছনে তাকানোর সাহস পেলাম না। সামনে একটা মানুষ দেখে খুবই অবাক হলাম। সামনে একটা মানুষ দেখে আমি থেমে গেলাম। সে বলল, কি হয়েছে চেয়ারম্যানের ছেলে? আমি সব খুলে বললাম, সাথে এটা বললাম বাসায় গিয়ে এগুলো কাউকে শেয়ার করবেন না। সে লোকটা আমাকে বলল, এই জায়গাটা মোটেও ভালো নয়, চলুন দ্রুত বাড়ি নিয়ে যায় আপনাকে। তারপর তিনি আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। আমি আব্বা আমাকে কিছু বলতে নিষেধ করেছিলাম, তাই তারা কিছু বলেনি। ঘটনাটি ভালো লাগলে ভূতের বাড়িতে শেয়ার করবেন। ইতি, রনক। ধন্যবাদ জাহিদুল ইসলাম লিপুকে রনকের ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আপনার কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন। আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhuterbaari10@gmail.com, যেখানে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে আপনি শেয়ার করতে পারবেন। আমরা চলে যাব এখন অডিও ক্লিপে। অডিও ক্লিপটি পাঠিয়েছেন তৌফিক অমর সজীব। আশা করি ঘটনাটিও আপনার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার কেমন লাগছে। কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আমাদের প্রথম অডিও ক্লিপে। এই ঘটনাটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে বেশ একটু ভিতরে। তো সঙ্গত কারণে আমি তার নামটা বলছি না। ওই ইমন খানদের বাড়িটা ছিল নদীর পাড়ে। বড়াই নদী আছে, মূলত এই নদীটা শাখা নদী। ওই বড়াই নদীর পাড়ে ছিল তাদের বাসা এবং ওই বড়াই নদীর যে ঘাট, এই ঘাটের ওখানেই ছিল আপনার একটা মসজিদ ছিল, এলাকার লোকজন সেখানে নামাজ পড়ত।
মসজিদের ইমাম সাহেবের সাথে ঘটে যায় ঘটনাটি। তো মসজিদের ইমামের বাসাটা ছিল মাগুরা জেলার দারিয়াপুর গ্রামে। ওই ইমন যিনি, ইমনের বাড়ির এলাকার পাশে যে বড়াই নদী পার হয়ে হচ্ছে আপনার মাগুরা জেলা। তো যে ইমাম সাহেবকে মসজিদে রাখা হয়েছিল, ইমাম সাহেব ছিল খুবই পরহেজগার একজন ব্যক্তি। উনি প্রায় প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো উনি ওনার প্রতিদিন ওনার ঘর থেকে বের হয়ে, মানে মসজিদের পাশেই আর কি ওনার একটা ঘর ছিল, উনি থাকতেন। তো উনি একদিন প্রায় দিনই আপনার রাত 3টার দিকে উঠে আপনার টিউবওয়েল পাড়ে গিয়ে উজু করে মসজিদের দরজা খুলে ভিতরে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবং তাহাজ্জুদের নামাজ পড়া শেষে উনি ফজরের আজান দিতেন। প্রতিদিনের রুটিন ছিল ওনার। উনি খুবই পরহেজগার লোক ছিলেন। তো উনি প্রায় মাঝে মধ্যেই, প্রতিদিন না, প্রায় মাঝে মধ্যেই উনি দেখতেন যে উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, উনি দেখতেন যে ওনার সঙ্গে আরও অনেক লোক ওই মসজিদে নামাজ পড়ছে রাত্রে। উনি যে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ওনার সাথে আরও অনেক লোক, পুরো মসজিদ ভরে গিয়েছিল আর কি, ভরে যেত আর কি নামাজ পড়তেন। উনিও ইমাম সাহেব প্রথমে প্যারানর্মাল কোনো কিছু ভাবেনি, হয়তো ভাবছেন আসলে ওই এলাকার লোকজন একটু ধর্মপ্রাণ ছিল, একটু ইবাদত বেশি করতো। উনি হয়তো ভাবতে পারে যে আসলে আমি যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তারাও হয়তো মসজিদ খোলা পেয়েছে, তারা এসে নামাজ পড়া শুরু করেছে। তো প্রায় মাঝে মধ্যেই এরকম ঘটনা হতো। উনি যখন নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন রাত্রে মসজিদগুলো, তখন ওনার সাথে আরও অনেক লোক নামাজ পড়তেন। আপনি দেখতেন প্রত্যেকের চেহারা অনেক সুন্দর, মানে এমন ধরনের মানুষের চেহারা সুন্দর হতে পারে চিন্তাই করতে পারছিলেন না। তো প্রতিনিয়ত ওনার সাথে যখন এমন ঘটনা ঘটে শুরু করলো, এবং প্রতিদিন একটা ঘটনা ঘটে, উনি যখন তাহাজ্জুদের নামাজের 8 রাকাতের যখন উনি সালাম ফেরাতেন, সালাম ফেরানোর পরে উনি দেখতেন যে আসলে মসজিদে আর একটা লোক নেই, মাত্রই তো অনেক লোক থাকতো, তাহলে লোকগুলো কোথায় গেল? একটা লোক নেই। সালাম ফেরানোর সাথে সাথে 8 রাকাতের সালাম ফেরানোর সাথে সাথে তিনি দেখতেন একটা লোক নেই। তো উনি আসলে প্রতিদিন খুব চিন্তায় পড়ে গেলেন, কী ব্যাপার, আমার সাথে এত লোক নামাজ পড়ে, ঠিক আমি যখন শেষ রাকাতে সালাম ফেরাই, তারপরে আমি একটা লোককে দেখতে পাই না, এটা কী করে সম্ভব? তারপরে উনি বিষয়টা প্যারানর্মাল হিসেবে আমলে নেন। তো একদিন রাত প্রায় মনে করে যেন ওই দিন উনি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেননি। রাত প্রায় 3টার দিকে ওনার দরজায় গিয়ে যেন কড়া নাড়ছেন যে ইমাম সাহেব দরজাটি একটু খোলেন। তো উনি দরজা খুলে চোখ মুছতে দরজাটা খুলে দেখলেন যে অপরিচিত একজন লোক ওনাকে বলছে যে ইমাম সাহেব, আপনাকে একটু আমার সাথে যেতে হবে। তো উনি বললেন যে আচ্ছা, মানে বিষয়টা কি? বললেন যে আমার আত্মীয় খুব অসুস্থ, আসলে আপনি কি চলেন, আপনি একটু ঝাড়ফুঁক একটু পানি পড়া দিবেন, হয়তো ভালো হতে পারে। বাড়ি একান্তি সদর তো এখান থেকে অনেক দূরে, তো আপনি একটু চলেন, আপনি গেলে হয়তো উপকার হবে। তো ইমাম সাহেব চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, আমার দরজন লোক হয়তো তারা হয়। তো উনি ওনার সাথে রওনা হলেন। রওনা হয়ে উনি ঘাটে গেলেন, যে বললেন যে আমাদের বাড়ি হেড নদীর ওই পারে, আসলে আমাদের থেকে মসজিদ তো অনেক দূরে, আসলে আপনাকে একটু যেতে হবে, চলুন আমরা নদী পার হই। তো উনি দেখলেন যে নদীর ঘাটলায় একজন লোক বসা নৌকাতে। তো উনি নৌকাতে উঠে পড়লেন। যিনি ওনাকে দেখে নিয়ে এসেছেন উনি নৌকাতে উঠে পড়লেন। এখন নৌকাতে উঠে পড়লে বা নৌকা চলা শুরু করলো। যেহেতু আপনার নদীর প্রস্থটা অনেক ছোটো ছিল, তো ওই পাশে যেতে বেশিক্ষণ লাগে না, এই 1 থেকে 1.5 মিনিটের মতো লাগে। 50 থেকে 60 মিটারের মতো আপনার চওড়া ছিল নদীটা। তো উনি দেখলেন যে নৌকা অনেকক্ষণ ধরে চলছে এবং খুবই স্পিডে চলছে। তো উনি চিন্তা করলেন কী ব্যাপারে, নৌকা এত জোরে চলছে, নৌকা দিয়ে নদী পার হতে কি এত টাইম লাগে না, ঊর্ধ্বে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে, কিন্তু এখানে প্রায় মিনিট 5 হয়ে যাচ্ছে, কিন্তু নদী এখনও পার হতে পারলাম না। তো উনি যখন নৌকার ছই থেকে মাথা তুলে একটু বাইরের দিকে তাকান,
উনি খুবই অবাক হয়ে গেলেন। উনি দেখলেন ওনার নৌকা নদীতে নয়, নৌকা চলছে বিশাল এক জঙ্গলের মধ্য দিয়ে, এবং উনি খেয়াল করলেন যে নৌকা চলছে না, নৌকা 5 থেকে 6 জন লোক টেনে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। মানে লোকগুলো দৌড়াচ্ছে এবং হাত দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো উনি এবার খুবই ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার সাথে সাথে উনি এবার খেয়াল করলেন নৌকা এবার জঙ্গলের মধ্যে না, নৌকা চলছে এবার ধানি জমির মাঝখান দিয়ে। তো উনি তো প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার সাথে সাথে ওনার সাথে থাকা যে ওনাকে যিনি ডেকে নিয়ে এসেছিলেন, তো উনি বললেন যে ভাই আসলে আপনি ভয় পাবেন না, আসলে আপনি যেটা চিন্তা করছেন আমরা আসলে কেউ মানুষ নয়, আমরা আসলে প্রত্যেকে জিন। তো আমার বড় ভাই খুব অসুস্থ, আপনার একটু যেতে হবে। তো উনি এবার কী বলেন, উনি মনে চিন্তা করলেন হায় আল্লাহ আজ কী হলো, তার যদি নামাজটা পড়লাম না, শাস্তি হিসেবে কি আমাকে এটাই আল্লাহ উপহার দিল নাকি। তো উনি 7-5 না ভেবে উনি নৌকার সইয়ের মধ্যে বসে থাকেন, এবং একটা সময় নৌকা দিয়ে একটা বিশাল বড় বাড়ির সামনে গিয়ে নৌকাটা থেমে যায়, এবং ইমাম সাহেব যে তারা নামিয়ে নিয়ে যায়, এবং নামিয়ে নিয়ে গিয়ে দেখলেন যে ওই বাড়িতে অনেক মানুষ এবং কান্নার রোল পড়েছে। মানে একটা মরা বাড়িতে যেমন মানুষ কান্নাকারি করে তেমন কান্নাকারি করছে। এখন গিয়ে দেখলেন যে আসলে যার জন্য চিকিৎসা করার জন্য আর কি ইমাম সাহেবকে বা ঝাড়ফুঁক করার জন্য ইমাম সাহেবকে নিয়ে গিয়েছিলেন, তিনি আসলে মারা গিয়েছেন। একটা কাপড় দিয়ে ঢাকা পুরো বডিটা। তো ইমাম সাহেব দেখলেন যে লাশের আশপাশে প্রায় অনেক লোক ভিড় করে আছে, কিন্তু মূলত লাশের পাশে একটা খাটিয়া নিয়ে 3-4 জন লোক খাটিয়ার চারপাশে বসেছিল। ইমাম সাহেব লক্ষ্য করলেন যে ওই যে 3 থেকে 4টা লোক খাটিয়ার আশপাশে বসে আছে, এদের প্রত্যেকের চেহারা এক। ইমাম সাহেব খুবই ভয় পেয়ে গেলেন। ইমাম সাহেব তো উনি জানতেন যে আসলে এরা জিন, কিন্তু ইমাম সাহেব আসলে এবার খুব ভয় পেলেন। উনি বলতে পেরেছেন আসলে আজকে খুব জিনের খপ্পরে পড়েছে, আজকে ওনার হয়তো এটাই শেষ দিন ওনার। তো উনি অত কিছু চিন্তা ভাবনা না করে হঠাৎ করে যে লোকটা ওনাকে ডেকে নিয়ে এসেছিলেন, উনি বললেন যে এই কবর খোঁড়া শুরু কর, তুই এখন কবর খোঁড়া শুরু কর, আমার ভাই তো মারাই গেল, তুই তো কিছু করতে পারলি না, তুই এখন কবর খোঁড়। তো উনি যেহেতু দিনের পাল্লা তো পড়েই গিয়েছেন, তো উনি কবর খোঁড়া শুরু করেন। মানে কবর আসল ভাই, উনি কবর যখন পুরোটাই খুললেন, তো উনি আমরা যেমন সাধারণভাবে 3.5 হাত করতে করে মাটি করি, কিন্তু এটা 3.5 হাত না, এখানে কবর খোঁড়া হচ্ছে প্রায় আপনার 8 থেকে 9 হাত গভীর করে কবর খনন করা। এবং কবরটা ছিল সাধারণ কবর থেকে অনেক বড়, প্রায় 10 হাত লম্বা এবং গর্ত প্রায় 10 হাতের মতো। তো উনি যখন ইমাম সাহেব যখন কবর থেকে উঠে আসলেন, সবাই টেনে এসছে, তো যেহেতু 10 থেকে 12 হাত কবর খুঁড়েছেন উনি কিন্তু অনেক নিচে ছিলেন। তো উনি দেখলেন কবরের পাড়ের একজন লোক দাঁড়ানো অবস্থায় হাতটা লম্বা করে কবরের নিচের দিকে দিলেন, ভিতরের দিকে হাত দিলেন, এবং ইমাম সাহেব সে হাতটা ধরে উপরে উঠে আসলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার। তারপর যে বিষয়টা হয়, যে লাশটাকে আসলে কোনো প্রকার দাফন, কোনো প্রকার গোসল ছাড়াই এবং দাফন কাফন ছাড়াই এবং জানাজা ছাড়াই কবরে নামিয়ে উনি আসলে বিষয়টা দেখতে পাচ্ছেন, যাকে কবর দিচ্ছি বা যিনি মারা গেলেন উনি আসলে এখন ওনার চেহারাটা একটু দেখার জন্য উনি একটু দেখার চেষ্টা করবেন। যখন মুখটা খুলে লাশের ফেসটা একটু দেখতে যাবেন, ফেসটা খোলার পর উনি অনেক ভয় পেয়ে যান। উনি দেখলেন যে লোকটা ওনাকে ডেকে নিয়ে এসেছেন আসলে উনি লাশ হয়ে শুয়ে আছেন। তখন উনি কবরের উপরের দিকে তাকালেন, কবরের উপরের দিকে তাকানোর সাথে সাথে দেখলেন যে লোকটা ওনাকে ডেকে নিয়ে এসেছিল সে লোকটা উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে তো উনি শুয়ে আছে। তাহলে কীভাবে কী হচ্ছে? উনি বিষয়টা দেখে অনেক, যেহেতু উনি জিন্নের পাল্লাতে পড়েই গিয়েছিলেন, ওনার কাছে উনি অতটা ভয়ও পাচ্ছিলেন, আবার স্বাভাবিকভাবে নিচ্ছিলেন।
তারপর উনি যখন ওই লাশটার মুখটা ঢেকে দেবেন, ঠিক তখনই ওই লাশটা চোখ বোঝা থেকে চোখ খুলে ফেলে এবং ওনার দিকে তাকিয়ে বিটখুটি টাইপের একটা হাসি দিয়ে দেয়। এই হাসি দেখে উনি আর অন্য ঠিক থাকতে পারেনি, উনি ওখানে সেন্সলেস হয়ে যায়। তো সকালে ইমাম সাহেব যখন জ্ঞান ফেরে উনি নিজেকে আবিষ্কার করলেন ওনাদের মসজিদের বারান্দায়। উনি দেখলেন যে যখন জ্ঞান ফেরে উনি দেখলেন যে ফজর আজান হচ্ছে, আমাদের এলাকায় যে মুয়াজ্জিন আছে সেই মুয়াজ্জিন আজান দিচ্ছে এবং ওনার পাশে কয়েকজন লোক ওনাকে ঘিরে বসে আছে। তো ওনাকে যখন পুরো বিষয়টা খুলে দেন, আসলে আপনি হুজুর বলেন যে আমি এখানে কেন? তখন মুসল্লিরা বলে যে হুজুর আপনাকে তো আমরা এখানেই পেয়েছি, আমরা যখন আজানের জন্য বা কিসের জন্য নামাজের জন্য এখানে আসছি, দেখলাম যে আপনি ঠিক বারান্দায় পশ্চিমভাবে শুয়ে আছেন। তারপর আমরা আপনাকে অনেক পানি দেওয়ার পরে, মাথায় পানি ঢালার পরে আপনি সুস্থ। তাহলে বিষয়টা কী হয়েছে? তখন ইমাম সাহেব বিষয়টা সবার কাছে খুলে বলেন। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা। তো বন্ধুরা, আজকের মতো এই একটি ঘটনাই আমি সিলেক্ট করেছি। তো বন্ধুরা, এমন ঘটনা যদি আপনারা আরও শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং আপনি যদি চান আপনার লিখে পাঠানো কোনো ঘটনা আমি আমার মুখে পড়ে শোনাই, তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক আইডিতে আপনারা ইনবক্স করবেন, অথবা আমার একটা ইমেইল আছে, সেই ইমেইলে একটা মেল করতে পারেন। আমি ইমেইল অ্যাড্রেস এবং আমার ফেসবুক আইডি লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন এবং আমাদের প্যারানরমাল এক্সপিরিয়েন্স এপিসোডের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্ত, টাটা। আমরা শুনে আসলাম আমাদের প্রথম অডিও ক্লিপটি। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। এই ঘটনাটি পাঠিয়েছেন আসাদুল্লাহ গালিব, খুলনা থেকে। আশা করি এই ঘটনা আপনার অনেক ভালো লাগবে। আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তা ভূতের বাড়িতে শেয়ার করতে আমাকে ইমেল করুন bhuterbaড়ি10@gmail.com, which is BHOOTBARI10@gmail.com এই ঠিকানায় আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে ভূতের বাড়িতে শেয়ার করতে পারেন। আপনার ঘটনাটি প্রচারযোগ্য হলে অবশ্যই ভূতের বাড়ির কোনো এক এপিসোডে প্রচার করা হবে ইনশাল্লাহ। আপনি শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে, ফেসবুক মেসেঞ্জারে এবং বিভিন্ন গ্রুপে। আশা করি আপনি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ভূতের বাড়ির পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপটি। আসসালামু আলাইকুম তামিম, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, খুলনা থেকে। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই শীঘ্র, খুবই রিসেন্ট পাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে শেয়ার করেছে। ঘটনাটা হচ্ছে তার বোনের সাথে ঘটে যাওয়া। তো আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, আমরা যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমরা একসাথে ছিলাম, একই কলোনিতে থাকতাম। তো হঠাৎ করে ওর বাবার ট্রান্সফার হওয়ার কারণে ও ঢাকায় চলে যায় এবং আমরা চট্টগ্রামে থেকে যাই। তো দীর্ঘ 6 বছর পরে আবার ওর বাবা ট্রান্সফার হয়ে খুলনাতে এসে এবং আমাদের আর কি ট্রান্সফার হয়, যার কারণে 6 বছর পরে আবার আমাদের আর কি দেখা হয়। তো যাই হোক, তার ঘটনায় সরাসরি আমি তার ঘটনায় চলে যাচ্ছি এখন। তো তার ভাই বোন ছিল হচ্ছে 2টা, অর্থাৎ তারা 2 বোন এবং 1 ভাই ছিল। সে হচ্ছে সবচাইতে বড়, তারপরে 2টা বোন। তো এই ঘটনাটা যার সাথে হচ্ছিল সে হচ্ছে মেজোজন। তো ঘটনাটা শুরু হয় এমনভাবে যে ও যখন খুব ছোট ছিল, অর্থাৎ ওর মেজো বোনটা যখন খুব ছোট ছিল, তখন ও আমাকে যেটা বললো যে ওর বয়স যখন নাকি 6 মাস ছিল তখন থেকেই ও রাত্রেবেলা আর কি ঘুম থেকে উঠে যেত আর কি।
তো যাই হোক, এইভাবে রাত্রে হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে যাওয়ার কারণে ওর প্যারেন্টস আর কি একটু টেনশনে ছিল যে এরকম ঘুম থেকে উঠে যায় কেন। এমনি নর্মালি যেটা আমরা জানি যে বাচ্চারা যখন ছোট থাকে তখন শয়তান যেটা আছে, আমাদের ধর্ম অনুযায়ী শয়তান মাঝে মধ্যে আর কি ছোটদের ভয় দেখানোর চেষ্টা করে বা ডিস্টার্ব করে, এরকম অনেক ধরনের ঘটনা ঘটে আর কি জেনারেলি। তো ওর বাবা মা আর কি ওরকমটাই মনে করে যে হয়তো কোনো শয়তান এরকম ডিস্টার্ব করতেছে বা হয়তো কোনো স্বপ্ন দেখছে, কারণ 6 মাস বয়সে কারই বা কতটুকু বুদ্ধি থাকে। তো যাই হোক, এই ঘটনা মানে পুনরায় রেগুলার এরকম হতো, কিছুদিন পর পর এরকম হতো। তার বাবা তাদের নিকটবর্তী এক হুজুরের কাছে করান, যার কারণে সে কিছুটা সুস্থ হয়ে যায় আর কি। কিন্তু তার যে ওই অভ্যাসটা রাত্রে হুট করে জেগে ওঠা, এই অভ্যাসটা তখনও তার যায়নি। তো এরকম ধীরে ধীরে সে যত বড় হতে থাকে এরকম ঘটনাটা ঘটতে থাকে যে হঠাৎ করে রাতে উঠে বসে। কিন্তু ঝাড়ফুঁকের কারণে এটা একটু লং টাইম পর পর হতো, একদম অফ হয়ে যেত না, তবে হতো, জিনিসটা হতো। তো এরকম হতে হতে যখন তার বয়স বোধহয় আনুমানিক কত হবে 10 থেকে 12 বছর যখন বয়স হয়, তখন একদিন রাত্রে বোধহয় সে এরকম ঘুম থেকে উঠে যায় এবং ঘুম থেকে উঠে ওর বাবা কি ওর ভাইয়ের পাশে ঘুমিয়েছিল না ওর আম্মুর পাশে ঘুমিয়েছিল, ও তখন যাই হোক কারো একজনের পাশে ঘুমিয়েছিল। সে ঘুম থেকে উঠে বোধহয় যে ছিল তার পাশে তাকে বোধহয় বলে যে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি এটা করব সেটা করব। অর্থাৎ তার মনের ইচ্ছা যদি পূরণ না হতো, ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের যেমন ইচ্ছা আকাঙ্ক্ষা যেমন থাকতে পারে যে ওর একটা ডল সেট লাগবে বা একটা নিউ ড্রেস লাগবে বা সামথিং কিছু একটা লাগবে, তো সেই ইচ্ছাটা যখন পূরণ হয় না তখন আর কি স্বাভাবিকভাবে ছোটরা যেহেতু ছোট মানুষ মন খারাপ হতেই পারে। তো ওর যেই আকাঙ্ক্ষাগুলো ও রাত্রে ঘুম থেকে উঠে থ্রেট হিসাবে তার ফ্যামিলি মেম্বার্সদের এভাবে বলতো কথাগুলো। তো এই ঘটনা যখন ফার্স্ট টাইম হলো তখন তার ফ্যামিলি মেম্বার্সরা, অর্থাৎ আমার ওই ফ্রেন্ড এবং ওর বাবা মা সবাই বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ ব্যাপার না, এখানে অবশ্যই কোনো সমস্যা আছে। এবং তারা ব্যাপারটা বুঝতে পারছে যে প্রতি রাতে ওই রাতগুলোতেই তার বোনের ওপর কোনো একটা জিন নিশ্চয়ই আসর করে। কারণ যখন সে কথাগুলো বলে, তার কথাগুলো শুনে মনে হয় না যে সে নিজে থেকে বলতেছে, কেউ তাকে দিয়ে বলাচ্ছে। তার অঙ্গভঙ্গি বলার যে স্টাইলটা একদমই তার মতন না, অনেক জোর গলায় আওয়াজটা অনেক আর কি খুবই একটা বাজে আওয়াজে সে কথা বলে আর কি। তো এই যখন এই ঘটনাটা যখন ঘটে তখন তারা আসলে ব্যাপারটা নিয়ে শিওর হয় যে ওর উপরে প্রত্যেক রাতে এরকম কোনো একটা জিন এসে তার উপরে আসর নেয় আর কি। তো যাই হোক, এরপরে ওরা বোধহয় কোনো একটা হুজুর টুজুর এগুলোকে দেখাইছিল। তো যার পরেও একটা ফিক্সড পার্মানেন্ট কোনো সলিউশন এখনো আসেনি। তো এরপরে আরও 2 বছর পরে এই ওর বয়স যখন 14-15 হয় তখন এরকম একদিন ওর বাবা বাসায় না থাকার কারণে বোধহয় না কি কারণে একদিন ও আর আমার ফ্রেন্ড ওর ভাই একসাথে ঘুমিয়েছিল রাত্রে। তো যখন ঘুমিয়েছিল রাত্রে 2:30টার দিকে, আমার ফ্রেন্ড তো আবার একটু মোবাইল চালাতে পছন্দ করে, তো সে মোবাইল চালাচ্ছিল। তখন রাত বোধহয় আনুমানিক 2টা থেকে 2:30 বাজে। তো ওই সময় হঠাৎ করে নাকি ওর ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরে ওই যে আমার ফ্রেন্ড যে ছিল ওকে থ্রেট দেওয়া শুরু করে যে
তুই মানে ওকে ডাইরেক্ট বলে যে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি নিয়ে যাব, তোকে আমি এটা করব, তোকে আমি সেটা করব। মানে ওর মনের ইচ্ছা পূরণ না করলে মানে ওকে নিয়ে যাবে। মানে ওই জিনটা আর কি বলতেছে যে আমি তোর বোনকে নিয়ে যাব, আমার আর কি নাম ধরে বলতেছে যে আমি সামিয়াকে নিয়ে চলে যাব। তো যাই হোক, আর এর কারণ হচ্ছে যে ওর যে বোনটা চাইছিল যে একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে, এবং ওর প্যারেন্টস ওকে আর কি দিতে চায়নি, কারণ সে এখন যথেষ্ট ছোট, এবং এখন যদি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেয় তাহলে তার পড়াশোনার একটা ক্ষতি হয়ে যাবে বড় রকমের। সবসময় ফোন নিয়ে বসে থাকবে, এই কারণে তার এগুলো কথা চিন্তা ভাবনা করে তার বাবা মা এখন তাকে ফোন দেয়নি। তো এই কাজটা যখন এটা দেয়নি এবং সে একটু আর কি কষ্ট পায়, তার কারণে ওই জিনটা তার উপরে আসর করে, এবং আসর করার পরে তাকে দিয়ে আর কি এই কথাগুলা বলাচ্ছিল। তো এখনো পর্যন্ত এই যে যা আমি এতক্ষণ পর্যন্ত বললাম, এই আমার ফ্রেন্ড এখনো আর কি এই মানে যে সমস্যাটা হচ্ছে তার ছোট বোনের সাথে, এই সমস্যাটার এখনো সলিউশন পাননি। তো যাই হোক, আমি তার জন্য দোয়া করি সে যেন দ্রুতই এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়ে যায়, এবং তার সমস্যাটা দ্রুতই যাতে শেষ হয়ে যায়। তো এই হচ্ছে ঘটনা। আর সে আমার বন্ধু আমাকে এমন প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে যদি আরও এরকম ঘটনা হয়ে থাকে, আরও ঘটনা এরকম ঘটে থাকে, অবশ্যই সে ভূতের বাড়িতে এগুলো শেয়ার করবে, সেই প্রতিশ্রুতি আমাকে দিয়েছে। তো আমার যে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম আমি এখন পর্যন্ত উল্লেখ করিনি, ও একজন ও ভূতের বাড়ির একজন রেগুলার লিসেনার। ওর নাম হচ্ছে মোহাম্মদ শাহরিয়ার। তো আপনারা যদি ওর কাছ থেকে এটা ছিল ফুলফিল ঘটনাটা, তো ওর কাছ থেকে যদি আরও বিস্তারিত জানতে চান, ওকে হয়তো গ্রুপে নক দিলে আপনারা পাবেন, দিয়ে ওর কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই হচ্ছে ঘটনা। আশা করি সবারই ঘটনাটা ভালো লেগেছে, এবং ঘটনাটা যথেষ্ট ইন্টারেস্টিং। এর একটা ভবিষ্যৎ আছে। তো ঘটনাটা যখন ভবিষ্যতে যখন আরও কিছু ঘটনা ঘটবে, তখন ঘটনাটা আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। তো যাই হোক, ততদিন পর্যন্ত আর কি অপেক্ষা। তো আমিও অপেক্ষায় থাকবো ঘটনাটা পাওয়ার, আর আপনাদেরকেও সেটার জন্য অপেক্ষা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি বছরের প্রথম এপিসোডটি আপনার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন। আপনি শেয়ার করলে ভূতের বাড়ি সম্পর্কে অনেকেই জানতে পারবে এবং তাদেরকে ভয় পাওয়ার সুযোগ করে দিবেন। আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে তা ভূতের বাড়িতে শেয়ার করতে আমাকে ইমেল করুন bhuterbaড়i10@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেস সহ ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে চেক করে নিতে পারেন। কেমন লাগছে মতামত লিখতে পারেন, আপনার মতামতটি পড়া হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূতের বাড়ির পাশে থাকবেন, এই প্রত্যাশায় আমি তামিম জারিফ আজকের মতো ভূতের বাড়ি শেষ করছি। ঘটনা হবে, কথা হবে পরবর্তী 35তম এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।